বাংলাদেশের রাজপথ জুড়ে আবারও উঠছে কালেমা খচিত কালো পতাকা। ঢাকার ফ্লাইওভার, নারায়ণগঞ্জের সড়ক সহ একাধিক জায়গায় দেখা যাচ্ছে কালেমা খচিত ওই কালো পতাকা। পতাকাগুলোর সাথে ওই আইসিস এবং জঙ্গি সংগঠনগুলোর পতাকার মিল থাকায় প্রশ্ন উঠছে, কে বা কারা কিসের উদ্দেশ্যে এই পতাকাগুলো লাগালো? এত পতাকা লাগানোর অর্থ এলো কোথা থেকে? তবে কি গোটা বাংলাদেশের এখন দখল নিতে চলেছে ওই মৌলবাদী কট্টরপন্থীরা? পাকিস্তানের সঙ্গে মিলে জঙ্গিবাদের পথেই হাঁটতে চলেছে বাংলাদেশ। কালেমা পতাকা ইসলামী পরিচয়ের প্রতীক নাকি কট্টরপন্থীদের শক্তি প্রদর্শন? বিতর্কে কেন উঠে আসছে মুফতি হারুন ইজহারের নাম? কে এই হারুন ইজহার? তার বক্তব্যের পরেই কেন এমনভাবে রাস্তায় রাস্তায় এই কালো পতাকা লক্ষ্য করা যাচ্ছে? বাংলাদেশের নির্বাচিত সরকারের ভূমিকা কি? কিছু জায়গায় এই কালেমা পতাকা খুলে ফেলার পর কেন প্রতিবাদ মিছিল হচ্ছে? আর এই পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষত হিন্দুরা কতটা নিরাপদ? বাংলাদেশের বুকে একের পর এক আওয়ামী লীগের ছাত্রদের দেহ উদ্ধার আর নিখোঁজ হওয়ার ঘটনার পেছনেও কি হাত রয়েছে ওই উগ্রবাদী কট্টরপন্থীদের? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। প্রতিবেশী যে দেশটির সঙ্গে ভারতের একটা সময় সুসম্পর্ক ছিল, ক্রমেই সেই বাংলাদেশ যেন তার চেনা চেহারার বদল আনছে। এই মুহূর্তে বাংলাদেশের যে চেহারাটা লক্ষ্য করা যাচ্ছে তাতে ভারতের বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোকে আরও সতর্ক করার প্রয়োজন রয়েছে। ভাবছেন কেন এ কথা বলছি? তাই তো দেখুন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সমস্যাটা দীর্ঘদিনের, কিন্তু এবার সেটা ভারতের নিরাপত্তার জন্য বড় ধরনের একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে। আর সে কারণেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নজরদারি এবং নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। এই সম্পর্কিত তথ্য আপনাদের আগের একাধিক এপিসোডে জানিয়েছি, কিন্তু এবার বাংলাদেশের যে ছবিটা সামনে এসেছে তা আরও উদ্বেগজনক। বাংলাদেশের ঢাকা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন শহর এবং শহরাঞ্চলে লাগানো হচ্ছে কালেমা লেখা সাদা এবং কালো পতাকা। কেউ সেই পতাকা নামাতে গেলে তাকে আবার দেওয়া হচ্ছে একেবারে প্রকাশ্যে হুমকি। শুধু পতাকা লাগিয়েই ক্ষান্ত নয় তারা, রীতিমতো রাজপথে সেই সাদা এবং কালো পতাকা নিয়ে মিছিল করতেও দেখা যাচ্ছে হাজার হাজার মানুষকে। অনেক স্থানে রাস্তার পাশে লাগানো হয়েছে বিশাল আকৃতির এই পতাকা। যাত্রাবাদ থেকে মিরপুর, ফরিদপুর থেকে সর্বত্রই এই হাজার হাজার পতাকা উঠছে। দিন দিন বাড়ছে এর সংখ্যা। আর এই পতাকাগুলোর সঙ্গে মিল রয়েছে আল কায়দা, আইসিস, তালেবান এবং হিজবুত তাহরির মতন নিষিদ্ধ সংগঠনগুলোর পতাকা। স্বাভাবিকভাবেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই কালেমা খচিত তাওহিদি পতাকা নিয়ে উঠছে প্রশ্ন। তবে কি এবার বাংলাদেশের দখল নিতে চলেছে কট্টরপন্থী মৌলবাদীরা? পাকিস্তানের সঙ্গে মিলে এবার বাংলাদেশেও জন্ম নিচ্ছে জঙ্গিবাদ। দেখুন, বাংলাদেশের মাটিতে এই ধরনের পতাকা যে এই প্রথম এমনটা কিন্তু নয়। 2024 সালে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই একাধিকবার এই ধরনের পতাকা উঠতে দেখা গেছে ওই বাংলাদেশের রাজপথে। পতাকা নিয়ে মিছিলও করতে দেখা গেছে, কিন্তু নতুন করে এত পতাকার ব্যাপকতা কেন? হঠাৎ কি এমন হলো যে ঢাকা সহ সব জায়গায় একেবারে চারিদিকে উঠছে ওই সাদা কালো কালেমা খচিত পতাকা? তথ্য তালাশ করতে গিয়ে জানা যাচ্ছে নতুন করে এর বীজ বপন করা হয়েছে গত 13ই জুন। আল কোরআনের দারাস নামক একটি ফেসবুক পেজ থেকে গত 13ই জুন পোস্ট করা হয় একটি ভিডিও। আর সেই ভিডিওতে মুফতি হারুন ইজহারকে বলতে শোনা যায়, বিশ্বকাপের আবহে বিভিন্ন জায়গায় যে আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা লাগানো হয়েছে সেগুলোকে খুলে ফেলে সেখানে কালেমার পতাকা লাগাতে হবে। এই যে আর্জেন্টিনা, তারপরে আপনার এই যে বদমাইশি শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের তরুণরা কালেমার পতাকা শুরু করেছে। আপনারা সব জায়গায় কালেমার পতাকা লাগাই দিবেন, সব জায়গায় কালেমার পতাকা লাগাই দিবেন সব জায়গায়। হারুন ইজহারের এই একটি ঘোষণার পরেই ঢাকা থেকে মিরপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জ সহ প্রায় সর্বত্রই এই কালেমা পতাকা লাগানো শুরু হয়ে যায়। কালো এবং সাদা দু ধরনের পতাকা লাগানো হয়েছে বিভিন্ন জায়গায়। রাস্তার ল্যাম্পপোস্ট থেকে শুরু করে উড়ালপুল, বাজার সর্বত্রই লাগানো হয়েছে এই কালেমা খচিত নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ধাঁচে তৈরি পতাকাগুলো। প্রশ্ন হচ্ছে, কে এই মুফতি হারুন ইজহার? তাই তো,
কেন তার এক ঘোষণার পরেই পতাকা লাগাতে পথে নেমে পড়ল হাজার হাজার মানুষ? এখানে এই হারুন ইজাহারকে চেনাটা ভীষণভাবেই জরুরি। হারুন ইজাহারকে চিনতে পারলেই আপনারাও বুঝতে পেরে যাবেন তার আসল উদ্দেশ্যটা কি এবং এই পতাকা লাগানোর আসল কারণটাই বা কি। হারুন ইজাহার বর্তমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ নামক দলের শিক্ষা এবং সংস্কৃতি সম্পাদক, সেই সঙ্গে আবার জামায়াতুল উলাম আল ইসলামিয়া লালখান বাজারের সহকারী পরিচালক। তা এই শিক্ষা এবং সংস্কৃতির সম্পাদক হারুন ইজাহারের শিক্ষা কোথায় জানেন কি? তথ্য বলছে প্রথমে বাংলাদেশে শিক্ষা অর্জন করলেও পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য এই হারুন ইজাহার চলে গিয়েছিল পাকিস্তানে। করাচিতে 2 বছর লেখাপড়া করে সে আবার দেশে ফিরে এসে চট্টগ্রামের একটি মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন, যার শিক্ষাটাই ওই পাকিস্তানের মতন জায়গায় সে কি শিক্ষা পেয়েছে আর কি শিক্ষা দেবে তা নিশ্চয় আপনারা বুঝতেই পারছেন। আর এই হারুন ইজাহারের কর্মকাণ্ড সম্পর্কে জানলে সেটা আপনারা আরও ভালো বুঝতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি, এই হারুন ইজাহার 28টি মামলায় কারাগারে ছিল। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল তার মধ্যে অন্যতম 3টি অভিযোগের প্রথমটি হলো 2009 সালের ভারতীয় হাইকমিশন এবং মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রামে এই হারুন ইজাহার এবং 2 জন সন্দেহভাজন লস্করে তৈবার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর দ্বিতীয়টি হলো 2013 সালের 10ই জুলাই চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয় এই হারুন ইজাহারকে। আর তৃতীয়টি হলো 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সেদেশের বিভিন্ন স্থানে আন্দোলন সংগঠিত করার অভিযোগ এবং সরকার বিরোধী অবস্থানের কারণে এই হারুন ইজাহারকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাতেই হারুনের বিরুদ্ধে 11টি মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু এত অভিযোগের পরেও 2023 সালের মে মাসে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে যায় এই হারুন ইজাহার। কারণ তার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগই নাকি প্রমাণ করা যায়নি। আসলে রাজনৈতিক মহল মনে করছে মৌলবাদী সংগঠনগুলোর প্রবল চাপের কারণেই ওই হারুনকে মুক্তি দেওয়া হয়েছিল। আর সেই হারুন ইজাহার এখন যখন ওই কালেমা খচিত পতাকা লাগানোর কথা বলছে, তখন তা যে ওই কট্টরপন্থীরা বেদবাক্য মনে করবে এতে অবাক হওয়ার কি আছে? খেয়াল করে দেখুন, এই মুহূর্তে বিশ্বকাপ চলছে, গোটা পৃথিবী জুড়ে ফুটবল অনুরাগীরা রয়েছে। প্রত্যেক দেশই যে বিশ্বকাপ খেলছে এমনটা কিন্তু নয়, কিন্তু প্রতিটি দেশের ফুটবল প্রেমীরা কোনো না কোনো দেশের দলকে সমর্থন করছে। সেই দল বা সেই দেশের পতাকাকে সম্মানের সঙ্গে লাগিয়ে নিজেদেরকেও ওই বিশ্বকাপ ফুটবলের সঙ্গে যুক্ত করে ফেলছে। ভারত সহ আমাদের এই পশ্চিমবঙ্গও তার কিন্তু ব্যতিক্রম নয়। কলকাতার বহু জায়গায় এখন ব্রাজিল কিংবা আর্জেন্টিনা অথবা জার্মানি বা ইতালির পতাকা দেখতে পাবেন। তবে তা বলে কি তারা সেই সমস্ত দেশের নাগরিক হয়ে গেল, নাকি আমাদের সরকার কখনো তার বিরোধিতা করছে? কিন্তু আমরা এটাও জানি যে ওই বাংলাদেশ এবং পাকিস্তানের কট্টরপন্থীদের ভাই বন্ধুরা এই পশ্চিমবঙ্গে যারা থাকেন তাদের অনেকেই আবার পাকিস্তান জিতলে পাকিস্তানের পতাকা উড়িয়ে ভারত বিরোধী স্লোগান দিয়েছে। কিন্তু তখন ওই হারুন ইজাহারদের মনে থাকে না। আর এখন বাংলাদেশের ফুটবল প্রেমীরা যখন ওই আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগিয়েছে তা খুলে নিয়ে কালেমা পতাকা লাগানোর নিদান দিচ্ছে তারা। রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ মোড়, গুরুত্বপূর্ণ স্থান থেকে অলি গলি একেবারে ছেয়ে গেছে এই সমস্ত পতাকায়। এমনকি পতাকা হাতে শোডাউন এবং মোটর সাইকেল র্যালি করতেও দেখা যাচ্ছে। পতাকা নিয়ে শোভাযাত্রা এবং বিভিন্ন স্থানে টাঙানো ছবি দেখার পর বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা এগুলোর সঙ্গে আল কায়দা, আইসিস, তালেবান এবং হিজবুত তাহরির মতন সংগঠনের পতাকার নকশার মিল কিন্তু পেয়ে যাচ্ছে। তারা সংগঠিত এই পতাকা কর্মসূচিকে নিজেদের অবস্থান পোক্ত করা এবং দেশের সরকার ব্যবস্থাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবেই দেখছেন। এর পেছনে গোয়েন্দা ব্যর্থতাকেও কিন্তু দায়ী করেছেন অনেক নিরাপত্তা বিশ্লেষক। তারা মনে করছেন 24-এর গণ অভ্যুত্থানের পরে চিহ্নিত এই সমস্ত গোষ্ঠীগুলো কোমর সোজা করে দাঁড়ানোর চেষ্টা করছে। সাদা কালো পতাকার মাধ্যমে তারা নিজেদের ব্র্যান্ডিং করছে। গোয়েন্দারা সক্রিয় থাকলে এসব সম্ভব হতো না।
এখনো সময় আছে। বিষয়টি খুব শক্তভাবে না দেখলে দেশের সর্বনাশ হবে। তবে কি বাংলাদেশ জুড়ে এই কালো কালেমা পতাকা লাগানোর পেছনে ভারতীয় সীমান্তে পুশব্যাক, গাইবান্ধায় রাম মূর্তি স্থাপন, ভারতে এসে ইসরায়েলি রাষ্ট্রদূতের বাংলাদেশে হামাসের তৎপরতা নিয়ে মন্তব্য, এ সমস্ত কিছুই একই সূত্রে গাঁথা? বাংলাদেশের সরকারকে বেকায়দায় ফেলে ক্ষমতা দখল করতে চাইছে এখন ওই কট্টরপন্থীরা। পাকিস্তানের সাহায্যে বাংলাদেশে কায়েম করতে চাইছে জঙ্গিবাদ। প্রশ্ন হলো, এর অর্থ আসছে কোথা থেকে? পরিস্থিতি মোকাবেলায় কতটা তৎপর বাংলাদেশের ওই তারেক সরকার, আর কতটা সতর্ক ভারত? বাংলাদেশে এই কালেমা পতাকা লাগানোর যাত্রা শুরু হয় ওই যাত্রা বাড়ি থেকে। সেখানে ফুটবল সমর্থকদের মিছিলে আইএসের মতন কালো পতাকা ওড়ানোর দৃশ্য নজরে পড়ে। এরপর তা ধীরে ধীরে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। 17ই জুন ঢাকার শনির আখড়ায় 15 থেকে 20 জন তরুণ নতুন হিজরি বছর 1448কে ঘোষণা দিতে শোডাউন করে। সেখানে একটি ব্যানার এবং বেশ কিছু সাদা কালো পতাকা প্রদর্শিত হয়। গভীর রাতে যাত্রাবাড়ির হানিফ ফ্লাইওভারের লোহার রেলিংয়ে এই সাদা কালো পতাকা সারিবদ্ধভাবে লাগিয়ে দেওয়া হয়। এখানে একটা মজার ঘটনাও ঘটে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই রাতের বেলায় এই পতাকাগুলো লাগানো হলেও পরের দিন সন্ধ্যায় সেগুলো কেউ বা কারা খুলে নেয়। যদিও এরপর আবার ওই ফ্লাইওভারে আরও বেশি পরিমাণে সাদা এবং কালো ওই কালেমা লেখা পতাকা লাগিয়ে দেওয়া হয়। যারা এই পতাকাগুলো লাগিয়েছে তাদের পরিচয় কিন্তু জানা গেছে। এরা প্রত্যেকেই কোনো না কোনো ইসলামিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত এবং এদের সমাজ মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে একটি করে পেজ রয়েছে, যেখানে লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, পতাকা টাঙানোর কাজে নেতৃত্ব দেন ঢাকার নাজিমউদ্দিন রোডের শহিয়ার গ্র্যাজুয়েশন ইনস্টিটিউশনের শিক্ষক মৌলানা বায়েজিদ খান। আর এই ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক হলেন ওই মুফতি হারুন ইজহার। তাহলেই বুঝতে পারছেন বিষয়টা কিভাবে সংগঠিত করা হচ্ছে। সংবাদ সূত্রে আরও জানা যাচ্ছে, বর্তমানে ইবরাহ এবং আস-সিদাক নামক এই ফেসবুক পেজ থেকে নিয়মিত এই সাদা কালো পতাকা বিক্রি করা হচ্ছে। পতাকা অর্ডার করতে পেজের লিংক দিয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে। শুধু তাই নয়, সারা দেশে 10,000 পতাকা ওড়ানোর ঘোষণা দিয়েছে আবার সাদাক প্রজেক্ট। সাদাক শব্দটি একটি আরবি শব্দ, যার অর্থ হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান বা যে কোনো ভালো কাজ। আর এখানে সেই ভালো কাজটাই করা হচ্ছে ওই পতাকা লাগিয়ে এবং পতাকা বিতরণ। সাদাকাহ প্রজেক্টের অ্যাডমিন আমিনুল হক এ বিষয়ে একটি পোস্টও করেছে ফেসবুকে। সমাজ মাধ্যমের পেজে রীতিমতো লাইভ করে তারা বলছে, রাষ্ট্রে যদি ব্রাজিল আর্জেন্টিনার পতাকা নির্দ্বিধায় ওড়ানোর অধিকার থাকে, তাহলে তাদেরও কালেমা খচিত পতাকা ওড়ানোর অধিকার রয়েছে। আর তাতে যদি রাষ্ট্র বা কেউ বাধা দেয়, তাহলে তারা কঠিন পদক্ষেপ গ্রহণ করবে বলেও হুঁশিয়ারি দিচ্ছে। অর্থাৎ গোটা প্রক্রিয়ায় সুসংগঠিতভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে। একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা হয়েছে তার জন্য। প্রশ্ন হচ্ছে, এই বিপুল পরিমাণ পতাকা তৈরি এবং তা প্রতিস্থাপন করার টাকা আসছে কোথা থেকে? এই সমস্ত ফাউন্ডেশনের ফেসবুক পেজগুলো থেকেই কিন্তু এই টাকার তথ্যও পাওয়া যাচ্ছে। ফেসবুকের মাধ্যমে শুধু পতাকা বিক্রি করা হচ্ছে তা নয়, তার পাশাপাশি ওই ফাউন্ডেশনগুলোর পক্ষ থেকে সাধ্যমতন ক্যাম্পেনের অর্থটাও কিন্তু যোগান দেওয়া হচ্ছে। আর এই ফাউন্ডেশনগুলো কিভাবে কোথা থেকে টাকা পাচ্ছে তা জানতে বা বুঝতে বিরাট কোনো নিরাপত্তা বিশ্লেষক বা বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। যে পতাকাগুলো লাগানো হচ্ছে তার ধরন দেখেই তা বোঝা যাচ্ছে। মূলত দু ধরনের পতাকা রয়েছে। সাদার ওপর কালো রঙে লেখা এই পতাকার সঙ্গে হুবহু মিল রয়েছে আফগানিস্তানের তালিবানের পতাকা। তালিবানের পতাকায় আরবিতে যে ক্যালিগ্রাফিতে লেখা থাকে, একই ক্যালিগ্রাফি এবং নকশা বানানো পতাকা দেখা যাচ্ছে ওদের হাতে। আবার কালোর ওপর সাদা রঙের আরবি ওরফে লেখা পতাকাটি আল কায়দার। আন্তর্জাতিক এই জঙ্গি সংগঠনের বিভিন্ন শাখা সংগঠনও এই পতাকাটি ব্যবহার করে থাকে। আর এই দুটি পতাকাই আবার বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির ব্যবহার করে। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় এই হিজবুত তাহরির ঢাকায় যে মার্চ ফর খিলাফত কর্মসূচি পালন করেছিল, সেখানেও এই দুই ধরনের পতাকাই ব্যবহার করা হয়েছিল।
অর্থাৎ গোটা ঘটনার পেছনে জঙ্গি সংগঠনগুলোর যে একটা পরোক্ষ মদত রয়েছে তা অনুমান করাই যায়। ফলে এই অর্থ যোগানের বিষয়টিও কিন্তু এবার পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে বাংলাদেশের বুকে এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? 2024 সালের মার্চ ফর খিলাফত কর্মসূচিতে ছাত্রদেরও ব্যবহার করা হয়েছিল, সে সময় বেশ কয়েকজনকে আটকও করা হয়েছিল। এবারও পতাকার আড়ালে কোনো নিষিদ্ধ সংগঠন রয়েছে কিনা তার তদন্ত চলছে বলেই জানা যাচ্ছে। তবে এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা ভীষণ দরকার। বর্তমান তারেক সরকারের সঙ্গে এই হারুন ইজাহারের সম্পর্ক বেশ ভালো, তার সঙ্গে বিএনপি লোকজনদেরও হৃদ্যতা রয়েছে। সে কারণে সত্যিই যদি এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তবে তা যে গোটা বাংলাদেশের পক্ষেই অশনি সংকেত হবে তা বলার অপেক্ষা রাখে না। আবার জোর করে দমানোর চেষ্টা করলে তাতে হিতে বিপরীত হতে পারে বলেই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তাদের মতে আলোচনার মাধ্যমেই এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং এক্ষেত্রে জাতীয় স্বার্থ, নিরাপত্তা, উদ্বেগ সব মিলে সরকারের একটা পলিসি থাকতে হবে। পলিসিহীন ডিল হলে তা সঠিক হবে না বলেই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর এই আবহে বাংলাদেশে যারা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে তারা হলেন সে দেশের সংখ্যালঘু, বিশেষ করে ওই হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। বিদ্বেষের বাংলাদেশে এর আগে বহুবার সহিংসতার শিকার হয়েছে বাংলাদেশের হিন্দুরা। হামলা হয়েছে হিন্দুদের বাড়িতে, ভাঙচুর করা হয়েছে একাধিক মন্দিরে, আর এবার কালেমা লেখা পতাকা নিয়ে মিছিল থেকে প্রকাশ্যেই ওই হিন্দুদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, যা স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়িয়েছে সংখ্যালঘুদের মনে। হিন্দুদের নিরাপত্তা নিয়ে বর্তমান সরকারের আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠছে বারবার। আর শুধু হিন্দুরাই নয়, বাংলাদেশের বুকে প্রায় রোজই নিখোঁজ হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে একের পর এক আওয়ামী লীগের নেতারা। সম্প্রতি আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি মিছিলের পর নিখোঁজ হয়ে গিয়েছিল দুই ছাত্রলীগের নেতা আরিফুল এবং বিপ্লব। দুদিন পর 25শে জুন ভোরে তুরাগ নদীতে ভাসতে দেখা যায় তাদের দেহ। দুজনকেই খুন করার অভিযোগ করেছে আওয়ামী লীগ। তবে শুধু এই দুজন নয়, আরও 5 জন নিখোঁজ বলে অভিযোগ করা হয়েছে শেখ হাসিনার দলের তরফ থেকে। সে কারণে তারেক প্রশাসনের ওপর কতটা ভরসা করা যায় তা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। খুব স্বাভাবিক কারণেই বাংলাদেশের অভ্যন্তরে যা হচ্ছে তা নিয়ে ভারতেরও কিন্তু ভাবার সময় এসে গেছে। কারণ সেখানে যা হচ্ছে তার আঁচ যে কোনো মুহূর্তে ভারতের ওপর পড়তে পারে। কারণ ওই পাকিস্তান প্রেমী বাংলাদেশের কট্টরপন্থী সংগঠনগুলোকে জঙ্গিবাদের কাজে লাগানো হচ্ছে। বাংলাদেশের মাটিকে কাজে লাগিয়ে এখন নয়া ছক কষছে পাক জঙ্গি সংগঠনগুলো। নিরাপত্তা, কূটনীতি এবং অভ্যন্তরীণ প্রস্তুতি, এই 3 দিকেই কিন্তু ভারতকে এখন নজর দিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সীমান্ত নজরদারি বাড়ানোর পাশাপাশি দেশের অভ্যন্তরে সীমান্তবর্তী অবৈধ মাদ্রাসা বা সন্দেহজনক নেটওয়ার্কের ফান্ডিংয়ের দিকে নজর দিতে হবে। সেই সঙ্গে ডিজিটাল র্যাডিকালাইজেশন, সন্দেহভাজন ধর্মীয় নেটওয়ার্ক ইত্যাদি বিষয়ে তথ্য পেতে ভারতের জন্য সবচেয়ে বড় অস্ত্র ইন্টেলিজেন্স। সেখানে সমন্বয় বৃদ্ধি করতে হবে। আর সর্বশেষ, পাকিস্তানের মতন বাংলাদেশ যদি ভারতে জঙ্গিবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে তবে সেখানেও অপারেশন প্রয়োজন হবে। আর তার জন্য সব সময় প্রস্তুত আজকের ভারত। এখন দেখার আগামীতে বাংলাদেশ কোন পথে যায়, সহনশীলতা নাকি কট্টরতা, বহুত্ববাদ নাকি একমুখী ধর্মীয় আধিপত্য, কোনটাকে বেছে নিচ্ছে তারা, তার উপরেই কিন্তু নির্ভর করছে ওই বাংলাদেশের ভবিষ্যৎ। আজ এ পর্যন্তই, নমস্কার।